শাহেদ আলম। তো শাহেদ আলম ইলিয়াসের পর্বটাকে যখনই তার এগেইনস্ট তার মতো করে একটা বক্তব্য তুলে ধরেছে, তখন ইলিয়াস সেটা নিয়ে আবার রিয়েক্ট করেছে। গ্যাঞ্জামটা মূলত আমার ধারণা, যদি আমি মিস না করি, এখান থেকে শুরু। কয়েক বছর ব্যবধানে যখন দেখা গেল ইলিয়াস ইসকনকে নিয়ে যে কথাগুলো বলেছে এটাই সত্য হয়ে গেল, শাহেদ আলম এই জায়গাটা ধরা খেয়ে গেলেন। তার অ্যাজাম্পশন ভুল হলো, ইলিয়াসের অ্যাজাম্পশন রাইট হলো। বাংলাদেশ দেখলো 2024 সেই স্কিম কি করলো। আসিফ নজরুলকে নিয়ে যখন ইলিয়াস আরেকটা ভিডিও করলো, সেখানে ওই শাহেদ আলম আবারও কথা বললেন ইলিয়াসের ভিন্নটায় গিয়ে, আবারও চেতে গেলেন ইলিয়াস। এখানে ইলিয়াসের ভুলটা হলো, শাহেদ আলম সাংবাদিক, ইলিয়াস সাংবাদিক। ইলিয়াস তার তথ্য প্রমাণ তুলে ধরেছে, শাহেদ আলম তার মতো করে তুলে ধরবে। এখানে আমার মনে হয় যে নিজেদের মধ্যে বিরোধটা না হওয়াটা খুব ভালো ছিল। আবার শাহেদ আলমও কেন যেন ইলিয়াস যে জায়গাটা হাত দেয় সেখানে নিচ থেকে, বা কেউ তাকে নামায় কিনা জানি না, সেখানে গিয়ে সে হাতটা দেবে। রাষ্ট্রের অনেক বিষয় আছে। শাহেদ আলম যত কথা বলে প্রত্যেকটা ভিডিও বা এপিসোড ধরে কি ইলিয়াস আরেকটা পর্ব করেছে? আমার তো মনে হয়। এখন আমি আপনাকে বললাম যে ইসকন এটা করেছে ওটা করেছে, শাহেদ আলম কেন আসলে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লেগেছে? সাংবাদিক ইলিয়াস যাই বলে সেটার বিরুদ্ধে তিনি কথা বলেন বা কাজ করেন, এর রহস্যটা কি? এর রহস্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন একজন গুরু ভাই, যিনি খুব সুন্দর আলোচনা করেন, রাজনৈতিক বিশ্লেষণ করেন। তার আলোচনা আসলে বুঝতে পারবেন মূলত শাহেদ আলম কেন আসলেও চাচ্ছে সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করতে, এবং সাংবাদিক ইলিয়াসের বিরোধিতা করে সে কি পেয়েছে। আমরা তার সম্পূর্ণ আলোচনার মধ্যে আরো অনেক কিছু রয়েছে, আলোচনাগুলো শুনলে আশা করি আমাদের সমসাময়িক অনেক প্রশ্নের উত্তর পেয়ে যাব। আসসালামু আলাইকুম, প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। মাসমাহ। সাধারণত এই সময়টিতে আমি লাইভে আসি না, আজকে লাইভে এসেছি। ইনশাআল্লাহ আজকের রাতে আবারও লাইভে আসার সম্ভাবনা রয়েছে। রাত 10টা 10:30টার মধ্যে আমি আবারও আসব এবং আপনাদেরকে সিরিয়া বিষয়ে খুবই 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 গুরুত্বপূর্ণ খবর দেব। আপনাদেরকে এমন কিছু তথ্য জানাবো যেটা হয়তো বা আপনারা এর আগে কোনো চ্যানেলে শুনেননি, কিন্তু আজকে আমি আপনাদের সেই ব্রেকিং খবর শোনাবো আজ রাত 10টাতে আসার আগে। কিন্তু এখন কেন আমি লাইভে আসলাম সেই খবরগুলো বা সেই বিশ্লেষণগুলো একটু আপনাদের তুলে ধরার চেষ্টা করি। আমার সামনে একটা মানচিত্র, আর সেটা হলো বাংলাদেশ, যেটি 54 বছর যার বয়স আমরা ধরতে পারি। এবং এই 54 বছরে আমাদের অর্জন কি, যদি এই হিসেবটা মেলাতে চাই, আমরা দেখব স্বপ্ন, স্বপ্ন, হতাশা। অর্থাৎ আমরা স্বপ্ন দেখছি নির্বিশেষে আমরা, অবশেষে আমরা হতাশ হচ্ছি। কিন্তু 2005-এ একটা বিপ্লব, সেই বিপ্লবের পর আমরা স্বপ্ন দেখছি যে আমাদের স্বপ্নগুলো পূরণ হবে। কিন্তু স্বপ্ন হতাশার বদলে এবার আমরা স্বপ্ন এবং বাস্তবায়ন দেখতে চাই। কিন্তু আমরা কি বাস্তবায়নের পথে হাঁটছি, নাকি পূর্বের মতো হতাশার পথে হাঁটছি? টোটাল বিশ্লেষণটা হবে এটাকে ঘিরে। সাম্প্রতিক সময় আমাদের একজন উপদেষ্টাকে নিয়ে প্রবাসী এক সাংবাদিক একটা ভিডিও রিলিজ করেছেন। সঙ্গে সঙ্গে পক্ষ এবং বিপক্ষ তৈরি হয়েছে। খেয়াল করবেন, এই ভিডিওটি আপনাদেরকে খুব ভালো করে মন দিয়ে শুনতে হবে। তো প্রবাসী সাংবাদিকের বক্তব্যের পর দুটো ভাগ হয়ে গেছে বাংলাদেশ। একটা সেই উপদেষ্টার পক্ষের গ্রুপ, একটা উপদেষ্টার বিপক্ষে গ্রুপ। পক্ষে কারা, বিপক্ষে কারা? আমি দেখছি পক্ষে সুশীল বা নিজেকে একটু সভ্য পরিচয় দেওয়া কিছু ব্যক্তি, বাংলা ইংরেজি মেশানো, বাংলা ইংরেজি মিশিয়ে কথা বলা কিছু ব্যক্তি, এবং দেখতে পাচ্ছি যে ব্যক্তিগুলো নিজেকে একটু বাম প্রমাণ করতে পারেন বা ভালো লাগে, যারা একসময় কমিউনিস্ট ছিলেন, লেনিন মার্ক্সবাদী ছিলেন, কিংবা ইউনিয়ন থেকে উঠে এসছেন বা বাম রাজনীতি করেছেন এরা। আরেকটা গ্রুপে দেখছি প্রবাসী সাংবাদিকের পক্ষে যারা, এদেশের ডানপন্থী মানুষগুলো, যারা নিজেকে এদেশের তৌহিদি জনতা বলে অথবা দেশপ্রেমিক দাবি করে। তো এই দুটো পক্ষের অবস্থান দুই দিকে চলে গেছে। 5 তারিখে বাংলাদেশটা স্বাধীন হলো। 71-এর পর
স্বাধীনতাটার প্রয়োজন হলো কেন? খেয়াল করবেন, ৭১-এ বীর বাঙালিরা লড়াই করলো। ফ্যাসিস্ট বলি, আমরা অনেক তকমা দিয়েছি পাকিস্তানিদের, সেই পাকিস্তানিরা দেশ ছেড়ে চলে গেছে। তার মানে সমস্যা চলে গেছে, দুটো ভাগ হয়ে গেছে, আমার বাংলাদেশ টিকে আছে। যদি আমার বাংলাদেশ টিকে থাকবেই, ৫৪ বছর ধরে কেন আমাদের আবার রাজপথে নামতে হলো, লড়াই করতে হলো, গুম করতে হলো, খুন করতে হলো, অজস্র মানুষের মৃত্যুর মিছিল বড় করতে হলো? কেন ৫ তারিখে এসে আমাদের আবার লড়াই করতে হলো? কেন ৯০-তে গণ অভ্যুত্থান ঘটাতে হলো? তার মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছইনি। পাকিস্তান থেকে আলাদা হয়েছি, কিন্তু কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি। আর সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারিনি বলে ২০০৫-এ আরেকটা গণবিপ্লব হলো। সেখানেও ২৫০০-এর অধিক ছেলে প্রাণ দিল, আর ২০,০০০-এর অধিক আহত, পঙ্গুত্ব, এই সংখ্যাটা অনেক বেশি। আমরা হয়তো হিসেবের মধ্যে যাদের পাচ্ছি তাদের কথাই বলছি, সংখ্যাটা বাড়লো। এখন এই দেশের ভাগ্যে আসলে কে আছে? এই দেশে কেন দেশপ্রেমিক এবং রাজাকার দুটো ভাগ সবসময় থাকে? কারা এই দেশ স্বাধীন করলো? এই প্রশ্নটা এখন অমূলক, কারণ এই দেশ স্বাধীন করেছে দেশের ছাত্র জনতা। তুমি ছাত্র, আমি জনতা, তাই তো? এই দেশ কোন এক ব্যক্তি, কোন একটি দল, কোন একটি গোষ্ঠী স্বাধীন করেনি, সবাই মিলে করেছে। এটা আমরা বুক ফুলিয়ে বলি এবং গর্ব করে বলি। কিন্তু সাম্প্রতিক সময় আমরা যে বিষয়গুলো দেখছি সেটা কি, এক উপদেষ্টা, ওই উপদেষ্টা, সেই উপদেষ্টা, স্পেসিফিক কিছু ব্যক্তিকে নিয়ে সংবাদ প্রচার হচ্ছে। আবার সোশ্যাল মিডিয়াতে আমরা দেখছি সরকারের সমালোচনা হচ্ছে, কিন্তু পূর্বের আওয়ামী লীগের মতোই কেউ গ্রহণ করতে চায় না সমালোচনা। যে আসিফ নজরুল এতদিন বাক স্বাধীনতা, গণতন্ত্র, এই যে মিষ্টি মিষ্টি গুরু গম্ভীর কথাগুলো বলতেন, যখন তাকে নিয়ে একটি এপিসোড তৈরি করলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস, তখন দেখলাম তার দৌড়ঝাঁপ বেড়ে গেল। তার পক্ষের লোকগুলোকে তিনি ইলিয়াসের বিরুদ্ধে মাঠে নামাবার চেষ্টা করলেন। কেউ কেউ নেমে গেলেন, পানিটা আরো ঘোলা করলেন। খেয়াল করবেন, ওই উপদেশটা, বা আমি জানি না, তার প্রতি শ্রদ্ধা রেখে বলি, তাকে আমি পছন্দ করি। কেন করি সেটা ভিন্ন কথা, অপছন্দও করি, শুধু পছন্দ না, অপছন্দটাও করি কখন। অর্থাৎ তিনি চেয়েছেন আমার উপরে যে অভিযোগটা আসছে ঠিক শেখ হাসিনার মতো, এবং আমাকে নিয়ে মানুষ যে ছিছি করছে এটাকে আমি অন্যদিকে নিয়ে যাই। তাহলে কি করতে হবে? আমি এবার প্রবাসী সাংবাদিকের বিরুদ্ধে একটা গ্রুপকে নামিয়ে দিব, তখন প্রবাসী সাংবাদিকের নজর পড়বে ওদের দিকে, ওদের নজর ওদের দিকে, ওরা কামড়াকামড়ি করবে, আমি আমার জায়গায় ঠিক থাকবো। এটা আওয়ামী রাজনীতি বলেন, বাম ঘরানার রাজনীতি বলেন, তারা এই কাজটা করে সবসময়। তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হয়। আওয়ামী লীগ দেখবেন বাংলাদেশে যখনই বড় কোনো ঘটনা ঘটতো, তখনই সেটা ঢাকার জন্য আরেকটা ঘটনা ঘটিয়ে দিত। এটা আমরা বিগত ১৫ বছর একটার পর একটা দেখেছি। প্রশ্ন হলো, ইলিয়াস এবং শাহেদের মধ্যে বিরোধ কেন? দুজনেই তো কথা বলেছে একসময় হাসিনার বিরুদ্ধে, এখন বিরোধ কেন? গতকালকে দেখলাম ইলিয়াস একটা ব্রিফ করলো, কিছু অডিও শোনালো, আজকে দেখলাম শাহেদ আলম কথা বললো, কিছু তথ্য প্রমাণ তোলার চেষ্টা করলো। এই দুটো ভিডিও সঙ্গত কারণে আমি দেখেছি, কারণ আমার এখানে একটা পক্ষ আছে। কি সেই পক্ষটা? আমি দেশের পক্ষের সঙ্গে সঙ্গে আমি ইসলামের পক্ষে। আমি বলবো না আমি মধ্যপন্থার পক্ষে। মধ্যপন্থা কি? যে ছেলেও না, যে মেয়েও না, কে সে? স্বাভাবিক সত্যের পক্ষ। অনেকে বলে আমি নিরপেক্ষ না, আমি নিরপেক্ষ না, আমি সত্যের পক্ষ। বিষয়টা এরকম। ইলিয়াস যে অভিযোগগুলো আসিফ নজরুলের বিরুদ্ধে করেছেন, আমি কি একবারও বলেছি ১০০টা অভিযোগই সত্য? বলিনি। কিন্তু আমি এটা বলছি, ইলিয়াস যে অভিযোগগুলো করেছে এই অভিযোগগুলোর তদন্ত হওয়া দরকার। এবং ইলিয়াস নিজেও বলেনি আমার এই পর্বে যতগুলো অভিযোগ আছে সবগুলো আমি কোরআনের আয়াত থেকে নাজিল করেছি। ইলিয়াস সাংবাদিক, সাংবাদিকের কাজ কি? অমুকের বিরুদ্ধে এই অভিযোগটি রয়েছে, অভিযোগটিকে প্রকাশ করা।
তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ হলো সেটাকে প্রমাণ করা, আর যে ব্যক্তির বিরুদ্ধে যাবে সেই ব্যক্তির কাজ হলো এটা যে মিথ্যে সেটা প্রমাণ করা। ওই ব্যক্তির কাজ হবে না যে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে তার শিকড়ে বা তার পাশে আঙুল দেওয়া, এটা তার কাজ না, এটা কোনো বুদ্ধিমান কাজ করে না। তো দেখেন, ইলিয়াস আর শাহেদ দুজনই আমেরিকা থেকে, দুজনই সাংবাদিক, দুজনই লেগে গেছে। এখন দুজন দুজনের পরিবারে হাত দিয়ে বসেছে, দুজন দুজনের স্ত্রী সন্তানদের টান দিয়েছে। খেলাটা কোন দিকে চলে গেল? বেঁচে গেল কে? বেঁচে গেল আসিফ নজরুল। ইলিয়াসের বিরুদ্ধে প্রথম মুখ খুলল কে? শাহেদ আলম। দেখেন, খেয়াল করেন, ইলিয়াস একটা পর্ব করলো ইসকন নিয়ে, তার কদিনের মাথায় শাহেদ আলম একটা পর্ব করলো ইলিয়াস যে মিথ্যে বলেছে এটা প্রমাণ করার জন্য তার দৃষ্টিকোণ থেকে তিনি একটা ইসকনের পক্ষে একটা কথা বলেন। ইসকন হিন্দুদের একটা তাবলিগের মতো, যেমন বাংলাদেশে মুসলমানদের একটা তাবলিগ। আপনি কি তাই মনে করেন? তো এটা মনে করতো শাহেদ আলম। তো শাহেদ আলম ইলিয়াসের পর্বটাকে যখনই তার এগেনিস্ট তার মতো করে একটা বক্তব্য তুলে ধরেছে, তখন ইলিয়াস সেটাকে নিয়ে আবার রিয়েক্ট করেছে। গ্যাঞ্জামটা মূলত আমার ধারণা, যদি আমি মিস না করি, এখান থেকে শুরু। কয়েক বছর ব্যবধানে যখন দেখা গেল ইলিয়াস ইসকনকে নিয়ে যে কথাগুলো বলেছে এটাই সত্য হয়ে গেল, শাহেদ আলম এই জায়গাটা ধরা খেয়ে গেলেন। তার অ্যাজাম্পশন ভুল হলো, ইলিয়াসের অ্যাজাম্পশন রাইট হলো। বাংলাদেশ দেখলো 2024 এসে স্কিম কি করলো। আসিফ নজরুলকে নিয়ে যখন ইলিয়াস আরেকটা ভিডিও করলো, সেখানে ওই শাহেদ আলম আবারও কথা বললেন ইলিয়াসের ভিন্নটায় গিয়ে, আবারও চেতে গেলেন ইলিয়াস। এখানে ইলিয়াসের ভুলটা হলো, শাহেদ আলম সাংবাদিক, ইলিয়াস সাংবাদিক। ইলিয়াস তার তথ্য প্রমাণ তুলে ধরেছে, শাহেদ আলম তার মতো করে তুলে ধরবে। এখানে আমার মনে হয় যে নিজেদের মধ্যে বিরোধটা না হওয়াটা খুব ভালো ছিল। আবার শাহেদ আলমও কেন যেন ইলিয়াস যে জায়গাটা হাত দেয় সেখানে নিচ থেকে, বা কেউ তাকে নামায় কিনা জানি না, সেখানে গিয়ে সে হাতটা দেবে। রাষ্ট্রের অনেক বিষয় আছে। শাহেদ আলম যত কথা বলে, প্রত্যেকটা ভিডিও বা এপিসোড ধরে কি ইলিয়াস আরেকটা পর্ব করেছে? আমার তো মনে হয়। এখন আমি আপনাকে বললাম যে ইসকন এটা করেছে ওটা করেছে, কালকে যদি আরেকজন এসে বলে যে মাসুম ভাই যা বলেছে, অমুক যা বলেছে, নাম হয়তো বললো না, অমুক যা বলেছে মিথ্যে, আলটিমেটলি তখন আমার দর্শক গ্রহণযোগ্যতাকে প্রমাণ করতে হলে আমাকে আবার কথা বলতেই হবে। দর্শক মনে করবে যে কি ব্যাপার, তিনি মিথ্যা বলছেন, বা আমি নিজেকে মিথ্যাবাদী জনগণের কাছে দেখাতে চাইবো, বিষয়টা এরকম না তো। বেঁচে গেল দুই সাংবাদিকের বিরুদ্ধে, মাঝখান থেকে বেঁচে গেল কে? আসিফ নজরুল। এখন ইলিয়াস কি করবে? আজকে ঘুম থেকে উঠে ভিডিওটা দেখবে, দেখে ইলিয়াস আরেকটা ভিডিও বানাবে। তো ইলিয়াস যে আরেকটা ভিডিও বানাবে, সেখানে কি হবে? আবার শাহেদ আলমের শিকড় ধরে টান দেবে। শাহেদ আলমের খবর এইটুকু, এখন যেটুকু জানি, কালকে দেখা যাবে শাহেদ আলম ইউনিভার্সিটি কার সাথে প্রেম করছে, কার সাথে পরকীয়া করছে, কাকে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেন, এগুলো বেরিয়ে যাবে। আমি, শাহেদ ভাই রাগ করবেন না, আমি জানি না এরকম আপনার আছে কিনা, বিষয় সেটির দিকে যাচ্ছে। এখন এই দুই পক্ষকে থামাবার জন্য কেউ কোনো উদ্যোগ নিচ্ছে না। আমিও কথা বলি, আমি চেষ্টা করি কারো নাম না ধরে, আমার যেটা ভালো লাগে না সেটা। আমি আসিফ স্যারের সমালোচনা করেছি, আমি ইলিয়াসের সমালোচনা করতে পারি, ইলিয়াসের পক্ষে যেটা মনে হচ্ছে সেটাও বলতে পারি। কিন্তু আমার মনে হচ্ছে আমরা যে কথাটা বলার দরকার সেটা কেউ বলছি না। আসিফ নজরুল যখন উপদেষ্টা ছিলেন না, তখন তাকে নিয়ে কি ইলিয়াস, শাহেদ কেউ পক্ষে বিপক্ষে বলেছে? বলেন। যখন তিনি উপদেষ্টা হয়েছেন এবং তার কর্মপন্থা বা তার দায়িত্বের মধ্যে যে দায়িত্বগুলো তিনি পালন করছেন, যেগুলো করছেন, এগুলো নিয়ে যখন সমালোচনা উঠেছে, ইলিয়াস তখন এপিসোড বানিয়েছে। আসিফ নজরুলের জায়গায় যদি আরেকজন বসবেন, তাকে নিয়ে হয়তো এই এপিসোডটা হতে পারতো আরেক রকম করে। তো আমি যখন দায়িত্বে বসবো, আমার সমালোচনা হবে, এটা মেনে নিতে হবে। আমার বিরুদ্ধে আবার লোক লাগিয়ে দিয়ে, টাকা দিয়ে লোক লাগানো, এটা কোনো ভদ্রলোক করে না। এখন যেটা হচ্ছে, দুই সাংবাদিক লেগে গেছে। আমি জানি না, আল্লাহ ভালো জানে, ঘুম থেকে উঠে ইলিয়াস আবার কোন বোমা বাস্ট করবে শাহেদের বিরুদ্ধে, এটা কোথায় গিয়ে ঠেকবে, এটা নিয়ে হয়তো আমাকে আরো কথা বলতে হবে। আসেন, আমি যেদিকে যাচ্ছি, রাজাকার আর দেশপ্রেমিক। 5 তারিখে দেশটা স্বাধীন করা হলো। এই স্বাধীন দেশটাকে সঠিক পথে নেওয়ার দায়িত্ব কার? কারো একক না, উপদেষ্টাদের একক না, এই দেশের শিক্ষকদের, পুলিশদের, আর্মিদের, র্যাবদের কারো একক না, সবার। আসিফ নজরুল উপদেষ্টা হয়েছেন, ডক্টর মোহাম্মদ ইউনূস উপদেষ্টা হয়েছেন, রেজওয়ানা আপা হয়েছেন, আব্দুল রহমান হয়েছেন, আরো অনেকেই হয়েছেন।
তারা একটা সরকারি চাকরির মতো একটা জায়গায় বসেছেন। এই কজন ব্যক্তি আমাদের প্রেসক্রিপশন, পরামর্শ, আমাদের ভালো মন্দ শেয়ারিং এর মধ্য দিয়ে তিনি এটা রাষ্ট্রকে এগিয়ে নেবেন। নট তিনি একক চিন্তা করবেন, কারণ তিনি কোনো ম্যান্ডেট নিয়ে বসেননি, জনগণ তাকে বসায়নি। আমরা জনগণ হয়ে তাকে বসিয়েছি, হয়তো ভোটটা সেটা ভিন্ন ম্যান্ডেট। আমার কাজ কি প্রতিদিন আসিফ নজরুলের বাসায় বা ডক্টর ইউনূসের বাসায় যাওয়া না। আমার কাজ হলো আমি যে কাজটা করি সেই কাজের মাধ্যমে তাকে বলে দেওয়া। আমি সমালোচনা করব, এখান থেকে ভালোটাও বলবো। আমরা ভালোটা বলছি না, 5 তারিখের পর তো ভালোটাই বেশি বলেছি, সমালোচনা তো খুব অল্প করেছি। এখান থেকে তারা বুঝবেন যে আসলে জনগণের পারসেপশনটা বিডিআর বিদ্রোহের বিচারের যারা আটকে আছে তাদের মুক্তির ব্যাপার, অথবা এখান থেকে তারা বুঝবেন বিডিআরে পিলখানা যে হত্যাকাণ্ড হয়েছে এটা দ্রুত বিচার করতে হবে, এটা জনগণ চাইছে। তো জনগণের এই কথাগুলো কি আমরা তো তুলে ধরবো, তাই তো? এই জন্য তো আমরা সাংবাদিক নাকি? তো যখন এই কথাগুলো তুলে ধরবো, যখন কেউ কথা শুনবে না, তো যখন সে শুনবে না তখন তার কোনো দুর্বিসন্ধি আছে কিনা, অন্য কোনো কানেকশন আছে কিনা, কোনো এজেন্সির কানেকশন আছে কিনা, এগুলো নিয়ে আমরা প্রশ্ন করব। তখন বিষয়টা কি গুবলেট হয়ে যাবে? না। তখন কি করতে হবে? বলতে হবে। ধরুন ইলিয়াস বলল মাসুম ভাইয়ের সাথে মোসাদের যোগসাজশ আসে, আমার কাজটা পরের দিন ইলিয়াসের বউকে নিয়ে টান দেওয়া না। আমার কাজটা হলো ইলিয়াসকে বলা যে আপনি যে তথ্যের আলোকে আমাকে এই অভিযোগ দিয়েছেন সেই তথ্যটা আমি জানতে চাই, আপনি সেটা প্রমাণ করেন। আর ইলিয়াস যদি কোনো তথ্যের আলোকে বা অভিযোগের আলোকে করে, আমার কাজ হবে সেই অভিযোগ খণ্ডন করে আমাকে সত্য বলা যে না, আমি আসলে এটা না, এটা ভুল, আপনি ভুল জানেন। এটা তো একটা প্রফেশনাল ওয়ার্ক, এটা তো বিরোধের মধ্যে যাওয়ার কোনো কিছু নাই। ভারত বাংলাদেশকে চারদিক থেকে পরিকল্পনার একটা ষড়যন্ত্রের জালে আটকাতে চায়। এই সময়টাতে সবচেয়ে বেশি স্ট্রং থাকতে হবে, ঐক্যবদ্ধ। আর দ্বিতীয় যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে সেটা কি, যে হাসিনা চলে যাওয়ার পর বাংলাদেশে একটা ভয়ঙ্কর, কি বলবো, ভয়ঙ্কর পরিবেশ তৈরি করতে চাচ্ছে ওপার। তো এখন আমাদের এই মুহূর্তে কাজ কি, যারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ পদে বসছেন, একদম সফট, পরিচ্ছন্ন, সৎ, দেশপ্রেমিক ব্যক্তিদের বসানো। এখন আমাদের ভুলে যদি ভেতর থেকে দুজন ব্যক্তি ওপারের প্রেসক্রিপশনে বসে যায়, বা ওপারের প্রেসক্রিপশন যারা বাস্তবায়ন করে বা পছন্দের লোকগুলো আমাদের রাষ্ট্রে বসে যায়, তাদের সমালোচনা এই মুহূর্তে ফরজাইন হয়ে যাবে আমাদের জন্য। কারণ কি? কারণ হলো আমরা একটা চ্যালেঞ্জিং মুহূর্তে আছি। ধরেন বাংলাদেশের সাথে মায়ানমারের লড়াইটা শুরু হয়ে গেল, যুদ্ধটা শুরু হয়ে গেল, কিন্তু বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ টপ লিডার 20 জনের মধ্যে 10 জনই মায়ানমারের এজেন্ট, বা মায়ানমারের তাদের জন্মস্থান ছিল, পরবর্তীতে তারা মাইগ্রেট করে বাংলাদেশের জনগণ হয়েছে। এই 10 জন যারা মায়ানমার, তাদের দাদা বাড়ি আছে, নানা বাড়ি আছে, বা পূর্বে তাদের মায়ানমার বাড়ি ছিল, মিয়ানমারের কথা বলছি, এই 10 জন বা 20 জন অফিসারকে নিয়ে আমরা যুদ্ধে জিততে পারবো? ইম্পসিবল। তো এখন আমাদের চারদিকে ভারত আমাদেরকে ঘিরে ধরেছে, ভারতের ভয়ঙ্কর পরিকল্পনাগুলো একটার পর একটা বাংলাদেশের উপর আসছে। এত বিশাল দেশ, এত বিশাল ক্ষমতার মালিক এই দেশটি, সেই দেশটি যদি আমাদের এই বিভাজিত অবস্থায় আমাদেরকে পেয়ে বসে, কি দাঁড়াবে? এখন আমাদের আসলে কোন পথে হাঁটতে হবে? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বা যারা ইতিমধ্যে এই 100 দিন অতিক্রান্ত হলো, যারা রাষ্ট্র পরিচালনায় করছেন, যাদের যেখানে যেখানে ব্যর্থতা আছে তাদের সরিয়ে দিতে হবে। এছাড়া কোনো কাজ নেই। যারা উপদেষ্টা বসেছেন তারা তো 5 বছরের জন্য বসেনি। বাংলাদেশে পূর্বে কেয়ারটেকার গভর্নমেন্ট গুলো 3 মাস মেয়াদে আসতো, মনে আছে? যা করণীয় 3 মাসই করতে হবে। তো 3 মাস কিন্তু আমাদের এই কেয়ারটেকার পার করে ফেলেছে। যদি নর্মালি, স্বাভাবিকভাবে এই ইউনূস সরকার 3 মাসের জন্য আসতেন এই আসিফ নজরুল বা বাকিদেরকে নিয়ে, তাহলে আমরা 3 মাস পরে তাদেরকে কি বলতাম? আপনারা পুরোপুরি ব্যর্থ। কারণ এই সরকারের 100 দিনের অবদানে মানে বিজয়ের চেয়ে পরাজয়ের সংখ্যা বেশি, উন্নয়নের চেয়ে ব্যর্থতার সংখ্যা বেশি, সাফল্যের চেয়ে ব্যর্থতা আমাদেরকে বেশি পেয়েছে। সবকিছু মিলে যোগ করে একটা সরকারের প্রধান কাজ কি? জনগণকে, তার উপর যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সেটাকে নিরসন করে শান্তি দেওয়া, তাই তো?
এই সরকার আসার পর কোনো দ্রব্যমূল্যের দাম কি কমেছে? না, উল্টো বেড়েছে। বলেন তো, সব বেড়েছে। এই সরকার 3 মাসের অধিক সময়, 100 দিনের অধিক সময় একটা সিন্ডিকেট ধরতে পারে। তো এই সরকার পিলখানার বিচার করতে পারবে, হেফাজতের বিচার করতে পারবে শাপলা চত্বরের? এবং এই সরকার কি সেই দিকে যাচ্ছে? এখন বলবেন এই সরকার এগুলো করবেন, এগুলো পরবর্তী সরকার করবে। তাহলে এই সরকারের 3 বছর, 2 বছর, 5 বছর, 6 বছর যেটাই হোক থাকতে হবে কেন? এই সরকার তো 3 মাসে থেকে চলে যেতে পারে। এই সরকার যদি একটা সুষ্ঠু নির্বাচনের জন্যই আসবে তাহলে 3 মাসই এল। আর এই সরকার যদি সংস্কার করবে, এটা করবে, সেটা করবে, তাহলে এই সরকারকে আমরা 5 বছর না 20 বছর সময় দিতাম ধরেন। তাহলে 20 বছর সময় দিব মানে অর্থ এই না এই সরকার যা কিছু করার 15 বছর পরে করবে না। এই সরকারকে প্রথম 3 মাসের মধ্যে ট্রেইলার দেখাতে হবে তারা কতটুকু সফল, কতটুকু পারবে। 5 বছর পর যদি তারা বলে আমরা পারছি না, সরি, তখন কি করব? এই 5টা বছর আমাদের দেশের কি অবস্থা হবে? তার মানে দুটো বিষয় দাঁড়িয়ে গেছে। এই সরকার এখন পর্যন্ত ব্যর্থ। বিডিআর বিদ্রোহের কমিশন গঠন করার দরকার। আমি একটা জিনিস বলি, 5 তারিখের পরপরই প্রথম 15 দিনে আমাদের যে স্বপ্ন ছিল আকাশ ছোঁয়া, সেগুলো এখন সবার স্বপ্ন ভেঙে যাচ্ছে। খেয়াল করে দেখেন, আমরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলেছি, আমাদের উপদেষ্টারা যেই কথাগুলো বলেছেন, যত বড় বড় কথা বলেছেন, একটাও সেই পথে নাই। এখন এক ইলিয়াস একটা ভিডিও করেছে, এটা নিয়ে এত মানুষ রিয়েক্ট করছেন। আফসোস, ইলিয়াসের একটা ভিডিওতে এত রিয়াকশন দেখতে পাচ্ছি, কিন্তু কেউ প্রশ্ন করছেন না যে আপনারা এত বড় বড় কথা বলেছেন, সেই কথাগুলোর একটাও বাস্তবায়ন দেখছি না কেন? বলেন। আসিফ নজরুল তো অনেক বেশি কথা বলেছে, সবচেয়ে বেশি কথা তিনিই বলেছেন। তার একটা শুধু তার এই যে 110 দিনের অতিক্রান্ত করলো এই সরকারের বয়স, একটা বলেন যে আসিফ নজরুল এই বড় কাজটা করেছে এতদিন ধরে। কিন্তু এই আসিফ নজরুলরা বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করেছেন না, লিখার মাধ্যমে, বলার মাধ্যমে, টকশোর মাধ্যমে। তো আপনি যখন চেয়ারে বসেছেন, রেজওয়ান আপা আপনি যখন বসেছেন, আদিলুর রহমান, আরো যারা বসছেন বিভিন্ন ক্ষেত্রে, ফারুকির নামটা নিতে আর ভালো লাগছে না। তিনি জয়ী, আমরা ব্যর্থ, এটাই তো প্রমাণ হয়ে গেল। ফারুকি তো হোক, ফারুকি জয়ী হোক। ফারুকি আমাদের নাহিদ ইসলামকে নিয়ে, আসিফ মাহমুদকে নিয়ে ছবি দেখাচ্ছে, এরপরে আরো কাউকে দেখাবেন, আরো ভারতীয় নায়িকাদেরকে আনবেন, তাদেরকে নিয়ে ছবি দেখবেন, দেখেন, সমস্যা কি? আমরাও আপনাদের চিনতে শুরু করছি, আপনারা আপনাদের বুঝতে শুরু করছি, জানতে শুরু করছি। দিন আসবে তো, একটা নির্বাচন দিবেন, ছাত্র দল গঠন করবেন, আসবেন না? তখন মন্ত্রিত্ব ছাড়বেন, প্রোটোকল শেষ, মিডিয়া ক্যামেরা সরে যাবে, আসবেন না আমাদের কাছে? আসবেন। ওই গুনে গুনে আমরাই থাকবো, গুনে গুনে আমরাই থাকবো। হাসিনার বিরুদ্ধে আমরা যারা ছিলাম আমরাই থাকবো। আমরা আপনাদের আজকের আচরণ দেখছি, আপনাদের আজকের সবকিছু দেখছি, ফলো করছি। কালকে আপনাদের পক্ষে থাকবো কি থাকবো না সেটা আমরা বলে দেবো। বললেন না যে মাসুম ভাই আপনি থাকলে কি আর না থাকলে কি? মাসুম একটা না, লক্ষ লক্ষ মাসুম এখন কথা বলে। ইলিয়াস, পিনাকি, কনকরা কথা বলে। আসেন আরেকটা বিষয়, আমরা দুটো ভাগে হয়ে গেছি। এখন দেখেন, শাহেদ আলম, ইলিয়াস দুজনেই বিএনপি সমর্থনকারী, ধরে নিলাম। আমি জানি না শাহেদ কোনটা সমর্থন করে, দায়িত্ব নিয়ে বলতে পারবো না। ইলিয়াস বিএনপি সমর্থন করে, এটা আমি জানি। কিন্তু দুজনের উদ্দেশ্য এক, সব এক, আদর্শ ভিন্ন কেন? ইলিয়াস হলো ডান বিশ্বাসী, ডানপন্থী। ইলিয়াসের কথা হলো দেশপ্রেম সঙ্গে ইসলাম। আর শাহেদ আলমের কথা হলো দেশপ্রেম কিন্তু তিনি লিবারাল, অর্থাৎ সেকুলার, অর্থাৎ তিনি ধর্মনিরপেক্ষতার কথা বলবেন। এখন দুজনের দুটো দৃষ্টিভঙ্গি আছে এবং দুজনেই দুজনের পক্ষে ঠিক। আপনি ঠিক করেন আপনি কোনটা চান। আপনি কি চান বাংলাদেশে মানে একটা সিস্টেম তৈরি হোক, সেকুলার, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ একটা রাষ্ট্র হোক, নাকি আপনি চান বাংলাদেশ তুরস্কের মতো হোক? মানে সেটা তুরস্কের, খেয়াল করবেন, ধর্ম আছে, সব আছে, কিন্তু সব ধর্মের অধিকার, এটা কিন্তু ইসলাম বলে, সবকিছুই থাকবে, কিন্তু মুসলিম দেশ হিসেবে এই দেশটাকে আমরা একটা ইসলামিক মোড়কে রাখতে চাই। এই দুটো দুই সাংবাদিকের দুইটা দৃষ্টিভঙ্গি। আপনারা কোনটার পক্ষে আছেন সেটা আপনারা জানাবেন। এখন আমাদের সামনে বাধাটা কি? আসলে আমাদের সামনে বাধাটা হলো এই যে আমি সমালোচনা করব, কালকে আমার পরিবার নিয়ে টান দেবে,
আরেকজন সমালোচনা করবে, আরেকজনের পরিবার নিয়ে টান দেবে। আমি আমার কথাগুলো বলি, আমি কি এখানে কাউকে দোষী করে কথা বলেছি আপনার মনে হয়? আমি আমার মতামত দিয়েছি, আপনার মতামত থাকলে আপনি দেবেন। কিন্তু আমি একটা লোককে খারাপ বললাম, আপনি ভালো বলতেই পারেন, আপনার ভালো লেগেছে, কিন্তু আমরা একে অপরের সাথে লাগালাগি করতেছি কেন বলেন? অনেকে বলছে যে আমি আওয়ামী লীগের বিরোধী। আওয়ামী লীগের বিরোধী অনেকেই আছেন, অনেকে আবার ভারত বিরোধী না, কিন্তু আওয়ামী লীগ বিরোধী। আবার অনেকেই আছেন তিনি এই রাষ্ট্রের পক্ষে, কিন্তু তিনি এই রাষ্ট্রে ইসলামকে পছন্দ করবেন না, তিনি ইসলামকে পছন্দ করেন না। ইসলামকে তিনি মনে করেন ধর্ম ব্যবসা, ইসলামকে মনে করেন কি বলবো এটা উগ্রবাদী। শাহেদ আলমের বক্তব্য দেখলাম আজকে, একটু উগ্রবাদী উগ্রবাদী বারবার বলার চেষ্টা করেছে। ইসলামকে তিনি উগ্রবাদী বোঝাবার চেষ্টা করছিলেন। তো এই লোকগুলোর সাথে আদর্শিক লড়াই চলবে, কিন্তু সেটা ব্যক্তিগত পর্যায়ে যাওয়াটা ঠিক না। আসেন, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যে উপদেষ্টা মণ্ডলী নিয়ে বসে আছেন, সাম্প্রতিক বিষয়গুলোতে বোঝা যাচ্ছে তিনি খুব সুখকর অবস্থার মধ্যে নেই। যত দিন যাচ্ছে তার ব্যর্থতার পাল্লা ভারী হচ্ছে, আর তিনি ভেতর থেকে কষ্ট পাচ্ছেন, বোঝা যাচ্ছে। আমাদের উপদেষ্টাদের বর্তমান যে বক্তব্যগুলো, তাদের যে প্রতিদিনকার কর্মপন্থা একইভাবে যাচ্ছে, একইভাবে। তো আমরা তো দেশের নাগরিক, আমরা বুঝতেছি যে রাষ্ট্র কোথায় যাচ্ছে, কি হচ্ছে, মানুষের টেনশন। বিএনপি বুঝতে পারছে না কবে নির্বাচন হবে। বিএনপি জামাত 15টা বছর এক টেবিলে থাকলেও এখন তাদের একে অপরের সাথে মুখ দেখা দেখি কমে যাচ্ছে। প্রত্যেকটা ক্ষেত্রে একটা অসহযোগিতা, একটা বিরোধিতা। এগুলো ওপারকে লাভবান করছে, হাসিনাকে লাভবান করছে। এর অর্থ এই নয় যে এখন অন্য কেউ চুরি করছে কিন্তু আমি চুপ থাকবো। মিস্টার উপদেষ্টা মাসুম, আমি মাসুম বাবু উপদেষ্টা, আমি চুরি করছি, আমাকে নিয়ে কেউ কথা বলতে পারবে না, তাহলে ভারত লাভবান হবে। বিষয়টা এরকম না। ভারত লাভবান হোক ক্ষতিগ্রস্ত হোক সেটা পরে, কিন্তু আমার ভুলের জন্য আমার রাষ্ট্রের যে ক্ষতি হবে, এই ভুলটা তো আমাকে বলে দিতে হবে কাউকে না কাউকে, যে ভুলটা আপনি ভুল করছেন, ঠিক করেন। আমরা সেখান থেকে সরে গেছি। দর্শক, এই সরকার সফল হলে সবচেয়ে বেশি লাভ আমাদের, কারণ এই সরকার তো আমরাই এনেছি। আচ্ছা, এই সরকার যদি আমরা আনি, তা আমরা সমালোচনা করবো না, কি করবে? আমাদের সমালোচনা আর আওয়ামী লীগের সমালোচনা এক হবে? বলেন। আজকে রাহুল গান্ধী বললেন মোদিজি ভারতকে ধর্ম ধর্ম করে ভাগ করে ফেলছেন। ওয়াইসি বললেন, আসাদুদ্দিন ওয়াইসি বললেন তিনি ভারতে সংখ্যালঘু নির্যাতন করছেন, শুধু না সংখ্যালঘুদের সকল অধিকার খর্ব করছেন। মসজিদগুলোকে তিনি মন্দির বানিয়ে ফেলা শুরু করছেন। হঠাৎ করে মন চাইলো বলে ফেলেন 500 বছর আগে এটা মন্দির ছিল। আজকে পার্লামেন্টে বলেছেন আসাদুদ্দিন ওয়াইসি, কঠিন ভাবে ধরাই করেছেন মোদীকে। আমেরিকা ভারতকে বলল অসহযোগী রাষ্ট্র। বাংলাদেশও কিন্তু অসহযোগী রাষ্ট্র না, সহযোগী রাষ্ট্র। তো নরেন্দ্র মোদী চারদিক থেকে চিপায় পড়ছেন। সেই চিপায় পড়া নরেন্দ্র মোদী এখন বাংলাদেশকে চিপায় ফেলে নিঃশ্বাস নিতে চাইছেন। মায়ানমারকে লাগাই দিলেন আমাদের দেশের বিরুদ্ধে, ওইখান থেকে বিভিন্ন প্রেসক্রিপশন বাস্তবায়ন করছে। এখন যদি আমরা একটা কথা বলি, আমাদেরকে বলা হবে জঙ্গি। এতদিন যারা আমাদেরকে জঙ্গি বানিয়েছেন, সেই প্রথম আলো রিলিজটা তাদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে? কি অদ্ভুত কথাবার্তা। তাহলে দেশ স্বাধীন হয়েছে, আমি যদি বলি দেশ স্বাধীন হয়নি, আবার স্বাধীনতা দরকার, তখন আসিফ বা নাহিদের ভালো লাগবে না। এখন বিষয়টা হলো কি জানেন, আমরা কেউ আমাদের ব্যর্থতা স্বীকার করতে চাই না। দিন শেষে সবাই বলবে আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি, কারণ ডক্টর ইউনূস ব্যর্থ। আবার ডক্টর ইউনূস তার পুরো উপদেষ্টা মণ্ডলীর সকল অপরাধ তার ঘাড়ে নিতে হবে, কারণ তিনি চিফ, এই রাষ্ট্রের এখন চিফ নির্বাহী। এখন কি দাঁড়াবে বলে? আসিফ নজরুল চলে যাওয়ার সমাধান, নাকি আসিফ নজরুল যেভাবে আছেন এটাই সমাধান? আসিফ নজরুল যা করছেন এটাই কি ঠিক, নাকি এটা বেঠিক? এর চেয়ে বড় আলোচনা হওয়া উচিত আসিফ নজরুল আপনি 110 দিনে যা করেছেন তার সংক্ষিপ্ত 10টা উল্লেখযোগ্য বিষয় আমাদের বলে, এবং এই 10টা উল্লেখযোগ্য বিষয় এই মুহূর্তে প্রয়োজন ছিল নাকি 5 বছর প্রয়োজন ছিল, অথবা আপনার কাছে এই 110 দিনে প্রধান গুরুত্ব পেয়েছে কোন কোন এজেন্ডা গুলো, এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি, এগুলো আলোচনা কি হওয়া উচিত না? উচিত। এখন যদি আমি বলি আসিফ নজরুল এই কাজগুলো করেন নাই, এটা করেন নাই, এটা করেন নাই,
কারণ ওপারের সঙ্গে তার কানেকশন আছে। তখনই বলবে এই দেখো ব্যক্তিগত আক্রমণে চলে গেছে। মানে এটা কি রে ভাই? আমরা সমালোচনার ঊর্ধ্বে, ভুলের ঊর্ধ্বে? অবশ্যই না। এখন আমাদের একটা বিষয় ঠিক করতে হবে, কে রাজাকার কে দেশপ্রেমিক। এখন একদল বলবেন এই সরকার ঠিক আছে, এই সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য একটা গ্রুপ থাকবে, যেটা আওয়ামী লীগেও ছিল। আওয়ামী লীগের 15 বছরে একদল আওয়ামী লীগের সকল খারাপ কাজকে বৈধতা দিয়েছে এবং জি হুজুর করেছে, বিনিময়ে প্লট, বাড়ি, গাড়ি সব পেয়েছে। আর আমরা যারা সমালোচনা করেছি দেশ ছাড়া হয়েছে। তো এই সরকারের আমলেও নতুন একটা গ্রুপ তৈরি হয়েছে, সব ঠিক আছে, সব ঠিক আছে, কারণ কি সুবিধা নিতে হবে। অথবা অমুক উপদেষ্টার বিরুদ্ধে মাসুম কথা বলেছে, ওই উপদেষ্টার পক্ষে আমি গিয়ে একটা তদবির, ভাই আমি তো আপনার পক্ষে কথা বলছি, দেন একটা তদবির করে দেন, আমার 5 কোটি টাকা আমার ভাগে চলে আসুক। এখন আমরা তো বিরোধিতা করছি, আমরা তো 1 টাকাও পাবো না। ওরা ওই আমলও পেলো, এই আমলও পেলো। তাহলে আপনারা বোঝেন এখন রাজাকারটা কে? বুঝেন নাই? দেশপ্রেমিক দিন শেষে সেই হবে যে এই রাষ্ট্রের 1 টাকা লোপাট করে নেয়নি, লুট করে নেয়নি, সুবিধা দিয়ে নেয়নি। এখন বলবেন প্রমাণ ছাড়া বলছেন, আমি তো কারোর নাম ধরে বলছি না। আপনি কি বুঝতে পারছেন না এই রাষ্ট্রে কারা লুট করছে, কিভাবে লুট করছে, লুটের ধরনটা কি? এই রাষ্ট্রে এরকম তো আগেও হয়েছে, মন্ত্রীর বিরুদ্ধে সমালোচনা হয়েছে, আরেকজন তার পক্ষে কথা বলেছে, মাঝখান থেকে তার লাভ হয়েছে। সমালোচনাকারী তো কিছু পায় না, ইলিয়াসরা কখনো পাবে না। এখন আসেন শেষ করবো এই লাইভটা আর 2 মিনিট কথা বলে, কারণ আজ রাত 10টায় আমি একটা এক্সক্লুসিভ লাইভ করবো, সেটা হলো সিরিয়ার পুরো বিষয় নিয়ে। আসেন আমরা সমালোচনা করি বস্তুনিষ্ঠ, আসেন আমরা সমালোচনা সহ্য করি, আসেন যদি সমালোচনা সহ্য করতে না পারি আমরা মন্ত্রিত্ব ছেড়ে দেই, উপদেষ্টা পদ ছেড়ে দেই। আমরা কারো ব্যক্তিগত বিষয় না যাই। যদি ব্যক্তিগত বিষয়ে যাই তাহলে আমার বিষয় নিয়ে যদি আপনি কথা বলেন তাহলে প্রমাণ নিয়ে যে যারটাই আমি কোনো পক্ষ না, এইভাবেই বললাম। আর এই রাষ্ট্রে যারা এখন উপদেষ্টা মন্ডলী হয়েছেন, আপনারা যদি মনে করেন যে আগামী 5 বছর আপনারা ক্ষমতা থাকবেন, আরামায়েশে থাকবেন, এটা সম্ভব না। যদি কিছু করে দেখাতে চান অল্প সময় করেন। আমরা আবারও শিগগিরই মাঠে নামবো যদি মনে হয় যে আপনারা সফল না এবং আপনারা বসে থাকতে চান। আমরা আপনাদের বসে থাকতে দেব না। এত সহজ না বিষয়টা। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন যে কেন আসলে সাংবাদিক ইলিয়াসের বিরুদ্ধে লেগেছে ইসকন আলম। তো আলোচনা শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন আসলে এগুলোই বাস্তবতা। প্রত্যেকের স্বার্থের জন্য কাজ করছে। যদিও সাংবাদিক ইলিয়াস, পিনাকি আর অনেকেই সরকার বিরোধী কাজ করেছেন, হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন একত্রিতভাবে। তাদের প্রথম টার্গেট ছিল হাসিনাকে সরিয়ে দিতে হবে, কারণ তাদের কারণে হাসিনার সমস্যা হচ্ছে বা তারা দেশের জন্য করেছে। আমরা মনে করতাম সবাই দেশের জন্য হয়তো বা হাসিনাকে সরিয়ে দিতে চাচ্ছে, কিন্তু এখন যখন হাসিনা নাই, প্রত্যেকে যখন নিজের স্বার্থ অনেকে পেয়ে গিয়েছে, আর স্বার্থ পেয়ে আবারও তারা সরকারের পক্ষে, এখন নতুন সরকারের পক্ষে কাজ করছে বা নতুন সরকারের কাছ থেকে সুবিধা পাচ্ছে। তো এখন বোঝা যাচ্ছে যে কারা প্রকৃত দেশপ্রেমিক আর কারা নিজেদের স্বার্থের জন্য কাজ করেছে। তো সাংবাদিক ইলিয়াস, পিনাকি তারা নিজেদের স্বার্থের জন্য নয়, দেশের জন্য কাজ করেছে। এই জন্য তারা এখনো সরকারের কাছ থেকে সুবিধা না নিয়ে দেশের মানুষের জন্য কাজ করছেন। আর যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, কথা বলেছে এবং তারা এখন সুবিধা পাচ্ছে, তারা আসলে দেশের পক্ষে কথা বলছে না। এখন তারা সত্য কথাগুলো আড়াল করতে চাচ্ছে। তার মানে তারা এখন এই সরকারের কাছে সুবিধাভোগী, এই কারণে তারা কথা বলতে চাচ্ছে না। তো যারা সরকারের কাছে সুবিধা নিচ্ছে তারা মূলত এই সরকারের বিরুদ্ধে কথা বলছে না। তো যারা সবসময় সব সরকারকে অ্যাভয়েড করেছে, লুট লালসা অ্যাভয়েড করেছে এবং দেশের মানুষের জন্য কাজ করেছে, তারা এখনো দেশের মানুষের কাজ করছে। তার মধ্যে অন্যতম হলেন পিনাকি এবং ইলিয়াস।